প্রফেসর উজান চৌধুরীর লেখিকা বন্যা শিকদার পর্ব 12। মৌ খিলখিল করে হাসল। ঠোঁটের চারদিকে লেগে থাকা আইসক্রিম উজানের শার্টে মুছে উত্তর দিল, হ্যাঁ আল্লাহ, এই মেয়ে দেখি সামান্য চকলেট আইসক্রিমের জন্য ভালোবাসি বলে। এই পচা বর আমি একদমই চকলেট আইসক্রিমের জন্য ভালোবাসি বলিনি। আমার ক্রোশ বর এতগুলো চকলেট আইসক্রিম চিপস এনে দিয়েছে বলে তাকেই বলেছি। আমি আপনার মতো লুচু নয় যে বিয়ের আগেই ফষ্টি নষ্টি করি। উজানের মুখটা এক নিমিষে বেলুনের মতো চুপসে গেল। সে মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। সব সময় এক অক্ষর বেশি না বললে যেন এর পেটের ভাত হজম হয় না। উজান নিজেও এবার একটু মুখ বাঁকিয়ে মৌয়ের কথায় পিঠে উল্টো সুর ধরে খোঁচা দিয়ে বলে উঠল, ফষ্টি নষ্টি করেছি তো ভালোই করেছি। তোমার মতো তো আর হাজার খানেক ছেলের প্রেমে হাবুডুবু খেয়ে বেড়ায় না। মৌ আইসক্রিমটা মুখের কাছে নিয়েই আচমকা থেকে গেল। সে চোখ দুটো বড় বড় করে বলল, ছি, আপনি নিজেই একটা ছেলে হয়ে আবার আরেক মেয়ের প্রেমে পড়তে চান? ঘরে আমার মতো এত সুন্দর অপ্সরা বউ থাকতেও নজরটা এত খারাপ কেন আপনার শুনি? নাকি আপনি আসলে একজন মৌয়ের মুখের এই মারাত্মক বাকি কথা শেষ হওয়ার আগেই উজান রীতিমতো বিষম খেয়ে চেঁচিয়ে উঠল, জাস্ট শাট আপ মিসেস চৌধুরী। তোমায় কি আমি এই এত চকলেট আইসক্রিম আর চিপসের পাহাড় এনে দিয়েছি আমার সামনে বসে বসে আমারই মুখে মুখে এভাবে তর্ক করার জন্য? মৌ এক ভেংসি কেটে বলল, সত্যি কথা বললে তো সবাই গায়ে একটু জ্বালা ধরবেই, এটাই স্বাভাবিক। আর শোনেন মিস্টার খাটাস, আপনি মোটেও এত কিছু আমায় এনে দেননি। আপনি তো আমার সবার সামনে নিজের বউ বলে স্বীকারই করতে চান না। এগুলো সব আমার ওই ড্রেসিং আর কার্স বর উজান চৌধুরী এনে দিয়েছে আমায়। আর আমি শুধু আমার বাড়ির কথাই শুনবো। আপনার মতো খাটাস লোকের এখানে কোনো দরকার নেই। উজান নিজের নাক কুঁচকে চরম বিরক্তি নিয়ে তাকালো। ফাজিল মেয়ে একটা। ফাজিল শব্দটা শোনা মাত্রই মৌয়ের ফর্সা মুখের রং মুহূর্তের মধ্যে পাল্টে লাল হয়ে গেল। সে হাতের আইসক্রিমে চট করে শেষ করে দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। তারপর নিজের কোমরে হাত গুঁজে গলার স্বর সপ্তমে চড়িয়ে কর্কশ কণ্ঠে প্রতিধ্বনি করে উঠল, আপনি ফাজিল, আপনার 14 গোষ্ঠী ফাজিল। খচ্চর লোক বউকে ভালোবাসেন না, শুধু কথায় কথায় বকে। উজান চরম বিস্ময়কর দৃষ্টিতে কিছু সময় এই পুচকে মেয়ের রণচণ্ডী রূপের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের গলার স্বর খানিকটা উঁচু করে মুখ ভাঙিয়ে উত্তর দিল, বউ, লাইক সিরিয়াসলি? তুমি বউ নও, বউ নামের অটম বোমা। হ্যাঁ, এখন তো আমাকে অটম বোমা মনে হবেই। ঘরে এত সুন্দর বউ থাকতে বাহিরে ফষ্টি নষ্টি করতে পারেন কি না? উজান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই ইডিয়েট, তোমার মনে হয় উজান চৌধুরী সত্যি সত্যি বাসার বাহিরে ফষ্টি নষ্টি করে? আপনি কি শুধু ফষ্টি নষ্টি করেন, সাথে নাঙ্গিদের সাথে ঘেঁষাঘেঁষি করতে পারেন? তাই এখন বউকে তিতা লাগছে। উজান নিজের কপাল কুঁচকে তাকালো। তারপর নিচু স্বরে জিজ্ঞেস করলো, হোয়াট নাঙ্গি? একটা মেয়ের বয়ফ্রেন্ড বা প্রেমিককে যদি নাং বলতে পারে তাহলে সেই হিসাবে আপনার ওই শিরিন পেতনি একটা আস্ত নাঙ্গি। উজানের মুখ দিয়ে আর কোনো কথা সরল না। সে শুধু একটা তপ্ত ও দীর্ঘশ্বাস ফেলল। উজানের এই অসহায় অবস্থা দেখে মৌ সঙ্গে সঙ্গে আবারও একটা মুখ ভাঙালো। উজান নিজের ভেতরের সমস্ত রাগ ভুলে এবার নিঃশব্দে হেসে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং চলো যেতে হাঁটতে লাগলো। ঠিক তখনই কিছু একটা মনে পড়তেই সে তড়িঘড়ি হয়ে মৌয়ের দিকে ঝুঁকে পড়ল। এই পিচ্চি, ওয়েট ওয়েট! মৌ উজানের ওই আচমকা গলায় আওয়াজে আর ঝড়ের গতিতে এগিয়ে আসার ভয়ে কেঁপে উঠল।
তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে উজান কিছু বুঝে ওঠার আগেই তার শক্ত হাতের কবজিতে নিজের ধারালো দাঁত দিয়ে কষে এক কামড় বসিয়ে দিল। উজান আউচ্চ করে নিজের হাতটা টেনে নিল। মৌ সঙ্গে সঙ্গে দাঁত কটমট করে বলে, খচ্চর লোক একটা, এভাবে হুটহাট চিল্লাচিল্লি করে আমায় ভয় পাইয়ে একদম মেরে ফেলতে চান? উজান নিজের হাতের কামড়ের দাগটা দিকে তাকিয়ে ফু দিতে দিতে বলল, ফাজিল কেমন করে কামড় দিল, ইসিস কি ব্যথা! আর তুমি আবার ভয়ও পাও নাকি? আমি তো জানতাম এই দুনিয়ায় তুমি একাই সবার ভয়ের একমাত্র কারণ। কথাটা শেষ হতেই মৌ নিজের বড় বড় চোখ দুটো আরও তীক্ষ্ণ করে উজানের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে রাগে মৌয়ের পুরো মুখটা একদম লাল টকটকে রক্তবর্ণ ধারণ করলো। বউয়ের ওই রাগী চাউনি দেখে উজান এবার নিজের গলা খাকারি দিয়ে অত্যন্ত মিনমিন স্বরে বিড়বিড় করে আওড়ালো, এমন করে তাকাও কেন, ভয় লাগে তো? মৌ এবারও কোনো কথা না বলে একদম ড্যাব ড্যাব করে উজানের চোখের দিকে তাকিয়ে রইল। তা দেখে উজান নিজের চোখ দুটো ছোটো ছোটো করে নিল, মাথাটা খানিকটা নিচু করে ফিসফিস করে, অগ্নিকন্যা প্লিজ এমন করে তাকিও না, সত্যি সত্যি আমার ভয় লাগছে। বাই দা ওয়ে, একটা কথা বলো তো, তুমি কিভাবে জানলে জড়িয়ে ধরা মেয়েটি শিরিন? মৌ নিজের ঠোঁট উল্টে বলল, কেন জানবো না, আপনার ওই ফোন থেকে জেনেছি। উজান এবার আকাশ থেকে পড়ার মতো চমকে উঠে, হোয়াট? তুমি আমার ফোন ঘটেছ? তুমি কখন আমার ফোন ঘাটলে? মৌ এবার বিছানার উপর একদম টান হয়ে দাঁড়িয়ে উজানের মুখোমুখি হলো। বিছানায় দাঁড়ানোর কারণে আজ সে উচ্চতায় ঠিক উজানের সমকক্ষ হয়েছে, নয়তো মেঝেতে দাঁড়ালে সে বড় জোর উজানের চওড়া বুক অবধি পৌঁছাতে পারে। মৌ নিজের ঠোঁটের কোণে এক রহস্যময়ী ও বিজয়ের হাসি ঝুলিয়ে রাখল। আপনার ওই ফোন তো বাসর রাতে ঠিক পরের দিনই পুরো ঘেঁটে তছনছ করে ফেলেছি আমি। আপনার কপালটা বড্ড ভালো যে ওই পেতনি শিরিনের কোনো ছবি আপনার গ্যালারিতে ছিল না, নয়তো সেদিনই আপনাকে কুরবানি দিয়ে দিতাম। খুব ভালো করে মনে রাখবেন মিস্টার প্রফেসর, আপনি এখন আমার বর হয়ে যদি অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকান বা ফ্লার্ট করেন, তবে আপনার ওই সুন্দর চোখ দুটো আমি নিজে টেনে উপড়ে ফেলব, আর সাথে ওই মেয়েটাকে একদম খুন করে ফেলব। মুহূর্তের মধ্যে উজান এক হেঁচকা টানে মৌকে বিছানা থেকে নিজের শক্ত আর চওড়া বুকের উপর টেনে নিল। আচমকা এই কাণ্ডে মৌ বড্ড ভয় পেয়ে নিজের চোখ মুখ শক্ত করে খিচে বন্ধ করে ফেলল। হুট করেই যখন সে অনুভব করল কারো অত্যন্ত তপ্ত আর ভারী দীর্ঘশ্বাস তার মুখের উপর আছড়ে পড়ছে, তখন সে নিজের চোখ দুটো পিট করে মেলল। চোখ খুলেই দেখল উজান তার মুখের এতটাই কাছে ঝুঁকে আছে যে দুজনের নাকের ডগা প্রায় ছুঁই। উজানের এই আতঙ্কিত ঘনিষ্ঠতা দেখে মৌয়ের বুকের ভেতরের হৃৎস্পন্দনটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। উজান মৌয়ের চোখের দিকে গম্ভীর দৃষ্টি রেখে হুট করেই এক চিলতে বাঁকা হেসে বলে উঠল, তা কয়জনকে মারবেন মিসেস চৌধুরী? আপনার এই হ্যান্ডসাম বরকে যে অনেক মেয়ে নিজের করে চায়। মৌ এবার এক মুহূর্ত দেরি করল না, সে উজানের কলারটা নিজের ছোট হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অত্যন্ত দৃঢ় ও জেদি গলায় উত্তর দিল, যে কয়জনই আপনাকে চাক না কেন আমি তাদের সবাইকে খুন করব। খুব ভালো করে শুনে রাখুন মিস্টার প্রফেসর, এই মিসেস উজান চৌধুরী নিজের ব্যবহারের একটা সামান্য সুতোও কখনো কারো সাথে শেয়ার করে না। সেখানে আপনার তো অন্য কারোর সাথে শেয়ার করা প্রশ্নই ওঠে না। আপনি শুধুই আমার আর শুধুই আমার থাকবেন, বুঝতে পেরেছেন? পুচকে বউয়ের মুখে এই প্রথম এমন স্পষ্ট আর তীব্র অধিকার বোধে স্বীকারোক্তি শুনে উজান নিঃশব্দে হাসল।
তার বুকের ভেতর এক অন্যরকম ভালোবাসা ছুঁয়ে গেল। সে আলতো করে মৌকে নিজের বুক থেকে ছেড়ে দিল এবং কোনো কথা না বাড়িয়ে শান্ত পায়ে কক্ষ ত্যাগ করল। উজাড় রুম থেকে বেরিয়ে যেতেই মৌ নিজের বিছানায় ধপাস করে বসে নিজের মনেই খিলখিল করে হেসে উঠল। সে স্পষ্ট বুঝতে পারছে তার এই খাটাস বরটা ইদানিং আর আগের মতো তার উপর খুব একটা বিরক্ত হয় না, বরং তার এই পাগলামিগুলো এখন বেশ উপভোগই করে। বিকেলের স্নিগ্ধ ও হালকা মিষ্টি বাতাসের মাঝে একা একা হেঁটে চলেছে মেহের। সামনে তাদের পরীক্ষা, তাই লাইব্রেরিতে বসে কিছু দরকারি নোটিশ আর বই পড়তে পড়তে কখন যে বিকেল গড়িয়ে গিয়েছে সে বুঝতেই পারেনি। অবশ্য এখন অনেকটা দিন অনেক বড়, সন্ধ্যা হতে এখনও বেশ খানিকটা সময় বাকি আছে। কাঁধে ভারী কলেজের ব্যাগটা ঝুলিয়ে সে ক্লান্তি ভরা পায়ে ধীরে ধীরে পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। এই প্রচণ্ড গরমে হেঁটে চলার কারণে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। অন্য দিনগুলোর তুলনায় আজ গরমটা একটু বেশি পড়েছে। মেহের যখন নিজের মনে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই হুট করে পাশে কারো এক দীর্ঘ ছায়া আর চেনা উপস্থিতি টের পেল। সে চমকে পাশে ফিরে তাকাতেই দেখে তার ঠিক গা ঘেঁষে হেঁটে চলছে ইফাত চৌধুরী। ইফাতকে এই অসময়ে হুট করে নিজের ঠিক পাশে দেখতে পেয়ে মেহেরের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ইফাত মেহেরের ওই থতমত খেয়ে যাওয়া মুখটা দেখেই ঠোঁটের কোণে এক মুচকি হাসি ঝুলালো। তারপর মেয়ের কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে তার কাঁধ থেকে ভারী ব্যাগটা নিজের হাতে টেনে নিল। অতঃপর মেহেরের পায়ে পা মিলিয়ে একদম তাল মিলিয়ে হাঁটতে লাগলো। মেহের চরম অস্বস্তিতে পড়ে এদিক সেদিক তাকিয়ে তোতলামি কণ্ঠে বলে উঠল, আহ আহ আপনি এখানে, আর আমার ব্যাগ এভাবে আপনাকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই নিজের ব্যাগ ক্যারি করতে পারবো, দিন ওটা। ইফাত মেহেরের কথা শুনে সাথে সাথে মাঝ রাস্তায় থমকে দাঁড়িয়ে গেল। সে নিজের জোড়া ভুরু কুঁচকে গভীর কণ্ঠে জিজ্ঞেস করল, এই যে মিস মেহের, আমি তোমার চেয়ে বয়সে বড় নাকি তুমি আমার চেয়ে বড়? মেহের মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আহ আহ আপনি বড়? গুড, তাহলে আমি যা বলবো তুমি ঠিক তাই করবে, কোনো তর্ক করবে না, চুপচাপ হেঁটো। ইফাত আবার হাঁটতে শুরু করে আলতো হেসে বলল, আর একটা গুড নিউজ শুনল, আমি কিন্তু এখন থেকে নিয়মিত বাবার সাথে অফিসে যাব। আজকেও গিয়েছিলাম, প্রথম দিন তো, তাই কাজগুলো বুঝতে একটু কষ্ট হয়েছে, তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কি বলো? মেহের নিজের শুকনো ঢোল গিলে অত্যন্ত নির্লিপ্ত গলায় উত্তর দিল, সেটা আমাকে কেন বলছেন? ইফাত এক পলক মেহেরের ম্লান মুখের দিকে তাকালো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো শুনি? আমি কিভাবে জানবো কাকে বলবেন? আর প্লিজ আমার ব্যাগটা এবার আমায় দিয়ে দিন। ভাইয়া আমাকে বলে দিয়েছে রাস্তায় চেনা অচেনা কোনো ছেলের সাথে যেন বেশি কথা না বলি। এক মুহূর্ত ব্যাগটা নিজের কাছে রাখলো না ইফাত। সে সজোরে মেহেরের হাতে তার ব্যাগটা ধরিয়ে দিল। তবে মেহেরের এই রুক্ষ উত্তর শুনে ইফাতের মনটা একটু খুশি হলো না, বরং তার পুরো মুখটা কালো হয়ে গেল। মেয়েটা তাদের বাসা থেকে নিজেদের বাড়িতে চলে আসার পর থেকে কেন যেন আবারও কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে। অথচ এই কয়েকটা দিন যখন সে তাদের বাড়িতে ছিল তখন কত সুন্দর করে হেসে হেসে ইফাতের সাথে কথা বলতো, কিন্তু এখন তার আচরণ একদম ভিন্ন, পুরোপুরি অচেনা। সে আজ সকাল থেকে মেহেরকে কম করে হলেও 20 থেকে 30 বার ফোন করেছে, অথচ মেহের একটা ফোনও রিসিভ করেনি। কেন মেয়েটা তার সাথে এমন অদ্ভুত আচরণ করছে? ইফাত কিছুতেই তার সমীকরণ মেলাতে পারছে না। ইফাত
একটু এগিয়ে গিয়ে মৃদু কণ্ঠে ডাকলো, ফুলকন্যা। মিহির মনের ভেতর এক তীব্র ধাক্কা খেয়ে চমকে তাকালো। সে মনে মনে ভাবল, এই লোকটার সাথে সে যত দূরত্ব বজায় রেখে চলতে চায়, লোকটা ঠিক ততটাই তার কাছাকাছি চলে আসে। সে কিভাবে এই পাগল মানুষটাকে বোঝাবে যে তার মনের ভিতরে মিহিরকে নিয়ে যে আশা ও রঙিন স্বপ্ন বাসা বেঁধেছে তা পূরণ হওয়া এই সমাজে একদম অসম্ভব। ইফাত মুখে নিজের ভালোবাসার কথা সরাসরি প্রকাশ না করলেও মিহির তার এই চোখের ভাষা খুব ভালো করেই বুঝতে পারে। ইফাতের মনে মিহিরের জন্য কী গভীর অনুভূতি চলছে তা সে স্পষ্ট টের পায়, আর ঠিক সেই কারণেই সে দূরত্ব বজায় রাখে। তবুও এই মানুষটা কেন যেন তার থেকে দূরে সরে যায় না। মেহেরকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইফাতের কণ্ঠস্বর এবার বড্ড অসহায় শোনালো। সে আবারও জিজ্ঞেস করলো, ফুলকন্যা, তুমি কি আমার উপর খুব বেশি বিরক্ত? মেহের মাথা নাড়িয়ে নিচু স্বরে বলল, কই না তো, বিরক্ত হব কেন? তাহলে আমাকে এভাবে সারাক্ষণ অ্যাভয়েড করো কেন? তুমি কি জানো তোমার করা এই অ্যাভয়েড করা আমি একদম নিতে পারি না? তোমায় আজ সকাল থেকে আমি কতগুলো ফোন করলাম, অথচ তুমি একটা বারও আমার ফোনটা রিসিভ করলে না। তুমি কি এবারও ভেবে দেখেছো এতে আমার মনটা কতটা হার্ট হয়েছে, আমি কতটা কষ্ট পেয়েছি? ইফাতের এই তীব্র আকুলতা আর কষ্টের কথা শুনে মিহিরের বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের চোখের অশ্রু লুকানোর জন্য অপরাধীর মতো মাটির দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল। তার মুখ থেকে একটি শব্দও বের হলো না। ইফাত মিহিরের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার এক হাত আলতো করে ধরতে চাইল। তার কণ্ঠে তখন অনুনয়, ফুলকন্যা প্লিজ, কিছু তো বলো। কিন্তু এবারও মিহির একটা কথা বলল না। সে নিজের হাতটা সরিয়ে নিয়ে ছলছল চোখে ইফাতের দিকে তাকালো। ঠিক তখনই তার নজর গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সাব্বিরের উপর। সাব্বিরকে দেখা মাত্রই মিহির যেন এক মস্ত বড় বাঁচার উপায় খুঁজে পেল। সে আর এক সেকেন্ডও ইফাতের সামনে দাঁড়ালো না, বরং তড়িৎ গতিতে দৌড়ে সরাসরি সাব্বিরের কাছে চলে গেল। ইফাত মাঝ রাস্তার একা দাঁড়িয়ে অসহায় ও শূন্য দৃষ্টিতে কিছু সময় মিহিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সে কোনোভাবেই এই মেয়েটাকে বুঝতে পারছে না যে মিহিরের প্রতি তার এই তীব্র টান কোনো সাময়িক মোহ নয়। এটা তার হৃদয়ের একদম গভীর থেকে সৃষ্টি হওয়া এক পবিত্র অনুভূতি। ইফাত নিজের অতীতে অনেক মেয়ের সাথেই তো মিশেছে, অনেক রিলেশনশিপও করেছে, কিন্তু মিহিরের জন্য কেন তার ভিতরটায় এমন ব্যাকুল হয়ে ওঠে? কেন মিহিরকে একটু না দেখলে, তার সাথে একটা দিন কথা না বললে মনটা ভীষণ অস্থির হয়ে যায়? এই তীব্র ছটফটানি তো সে আগে কখনো কারোর জন্য অনুভূতি করেনি। কিন্তু নিজের মনের এই আকুল কথাটুকু সে কিভাবে ওই অবুঝ মেয়েটাকে বুঝাবে, তা ভেবেই ইফাত এক তপ্ত ও দীর্ঘশ্বাস ফেলে এখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু সে চেষ্টা করবে যেভাবেই হোক অবুঝ মেয়েটাকে নিজের করে ছাড়বে।